নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুক ক্লাব। আমি প্রথমেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটু হলেও দেরি হয়েছে আমার ভিডিও দিতে। কারণটা হচ্ছে যে আমার একটা ডেন্টাল ট্রিটমেন্ট চলছিল, সেজন্য অবভিয়াসলি আপনারা জানেন যে যখন ডেন্টাল ট্রিটমেন্ট চলে, দাঁতের কোনো চিকিৎসা চলে, তখন ভিডিও দেওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো আশা করছি আপনারা আমাকে একটু ক্ষমা ঘেন্না করে দেবেন, এবং যে ভিডিওটা আজকে আমি আপনাদের উপহার দিতে চলেছি সেটা দেখলে অবশ্যই আমাকে আপনারা আরো সহজে ক্ষমা করতে পারবেন। কারণটা হচ্ছে যে এটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। পর্যন্ত আমি আপনাদের যে রিভিউ ভিডিওগুলো দিয়েছি, বেশিরভাগ কিন্তু উপন্যাস নিয়ে ভিডিও। গত ২ বছরে আমি হার্ডলি কোনো এমন সংকলন নিয়ে ভিডিও দিয়েছি যেটা কোনো ছোট গল্পের সংকলন বা কোনো নির্দিষ্ট জনারের ছোট গল্প সংকলন। আজকে কিন্তু এটা একটা এক্সেপশন। আমি দুটো আলাদা আলাদা জনরা গল্প সংকলন নিয়ে দুটি বইয়ের রিভিউটা এটা করার ক্ষেত্রে আমি একটা পন্থা নিয়েছি বা একটা ওয়ে আউট আমি বের করেছি। সেটা হচ্ছে যে দুটি বই এর ক্ষেত্রেই আমি কিছু সিলেক্টেড গল্প, যেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেই গল্পগুলো নিয়ে বিশদে কথা বলবো, এবং ২-৩টে আরো অনারেবল মেনশনস নিয়ে কথা বলবো। কারণ বাকি গল্পগুলো আমার ততটা ভালো লাগেনি, বা মনে হয়েছে যে সেগুলো নিয়ে বিশদে বিস্তারিত বিবরণ না দিলেও চলবে। তবে অন দা হোল এটা বলতে পারি যে দুটো আহ, গল্প সংকলনই কিন্তু সংগ্রহযোগ্য। এর মধ্যে একটা পুরোপুরি গল্প সংকলন বলা যাবে না, কারণ তার মধ্যে একটা সুদীর্ঘ উপন্যাস রয়েছে এবং ২-৩টে বড় গল্প রয়েছে। আরেকটা মোটামুটি পিওরলি গল্প সংকলনই বলা যেতে পারে। প্রথম যে বইটা আমি দেখাবো, এই জনরার কোনো বই নিয়ে স্পেসিফিক্যালি আমি এর আগে আলোচনা করেছি বলে মনে করতে পারছি না। সেটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জনরা, কল্পবিজ্ঞান। এবং এই বইটি হচ্ছে সেরা কিশোর কল্পবিজ্ঞান, সেকাল থেকে একাল। এটি সম্পাদনা করেছিলেন অনীশ দেব। এটি প্রকাশিত হয়েছে শিশু কিশোর একাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের অফকোর্স। এই বইটির মূল্য হচ্ছে ৩৭৫ টাকা। মানে আমার কাছে যে কপিটি রয়েছে সেটি ২০১৭ মুদ্রণের কপি। এটির মূল্য হচ্ছে ৩৭৫ টাকা। এর প্রচ্ছদ দেখেছিলেন কোয়েলি ভট্টাচার্য। আহ কল্পবিজ্ঞানের যে জনরাটা, এই জনরাটা আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ইনকনসিস্টেন্ট থেকেছে। তার মানে প্রথম দিকে তো কল্পবিজ্ঞানের উপন্যাস সেভাবে লেখা হতো না বললেই চলে। জগদীশচন্দ্র বসু একটি পলাতক তুফান বলে একটি গল্প লিখেছেন। তারপরে আস্তে 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 আমরা হাঁটি হাঁটি পা পা করে কিছু কল্পবিজ্ঞান উপন্যাস পেয়েছি বাংলা সাহিত্যে। লীলা মজুমদার অনেকগুলো লিখেছেন। সম্প্রতি তার কল্পবিজ্ঞান গল্প উপন্যাস নিয়ে একটি কল্পবিজ্ঞান সমগ্রও বেরিয়েছে। তাছাড়া সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু তো রয়েছে। এছাড়া প্রেমেন্দ্র মিত্রর কুহকের দেশে, আহ, এছাড়াও পিঁপড়ে পুরাণ, হ্যাঁ, পাতালে ৫ বছর, কিছুটা হলেও আহ, কল্পবিজ্ঞান উপন্যাস বা গল্প বলা যেতে পারে। তারপর যখন আশ্চর্য, ফ্যান্টাস্টিক এই ধরনের কিছু আহ, কল্পবিজ্ঞান আশ্রিত বলা যেতে পারে, বা জনার ফিকশনের ম্যাগাজিন বেরোতে শুরু করলো, পত্রিকা বেরোতে শুরু করলো, তখন কিন্তু অনীশ দেব, অদৃশ বর্ধন থেকে শুরু করে অনেকেই প্রচুর কল্পবিজ্ঞানের উপন্যাস লিখেছেন। এছাড়াও কিশোর জ্ঞান বিজ্ঞান বলে পরে একটি পত্রিকা প্রকাশিত হতো, এখনো হয় যদিও কম দেখা যায়। সেই কিশোর জ্ঞান বিজ্ঞানে কিন্তু তখনকার দিনের বিখ্যাত সাহিত্যিকরা অনেকেই কল্পবিজ্ঞানে গল্প উপন্যাস লিখেছেন, যেমন গঙ্গোপাধ্যায় প্রমুখ আর কি। তারপর শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় তো অনেক কল্পবিজ্ঞানে গল্প লিখেছেন, কিন্তু তারপরে ধারাটা একটু শুকিয়ে গিয়েছিল বলা যেতে পারে। এখন আবার আস্তে আস্তে দেখছি বেশ কিছু মানুষ কিন্তু কল্পবিজ্ঞানে গল্প লিখছেন। এবং এখনো আমার ফেলো বুকটিউবার বন্ধু আছেন রক্তিম সরকার, রক্তিমদা, ওনার একটি ভিডিও ধার করেই বলতে হচ্ছে, এখনো ওই কল্প বিশ্ব এবং জয় ঢাকের বাইরে অন্য প্রকাশনাতে কিন্তু খুব বেশি কল্পবিজ্ঞানের বই আমরা দেখতে পাই না। ইনফ্যাক্ট একজন বিখ্যাত প্রকাশক কিছুদিন আগেই ফেসবুকে একটা সার্ভের মতন করেছেন যে আপনারা কি কি ধরনের সাহিত্য দেখতে চান বা পড়তে চান আমাদের প্রকাশনী থেকে। তো সেখানে কিন্তু অনেকেই কল্পবিজ্ঞান এই জনরাটার কথা মেনশন করেছেন। এবার কল্পবিজ্ঞান আর সায়েন্স ফ্যান্টাসি, মানে পিওর সায়েন্স ফিকশন আর সায়েন্স ফ্যান্টাসির মধ্যে অল্প পার্থক্য রয়েছে।
তো এখানে কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে, আমি বলবো না যে পিওর সায়েন্স ফিকশনই রয়েছে বা শুধু সায়েন্স ফ্যান্টাসি রয়েছে। দু ধরনের গল্প উপন্যাসই আপনারা এখানে পাবেন। এখানে মোট 23টি কল্পবিজ্ঞান গল্প উপন্যাস রয়েছে। একেবারে প্রেমেন্দ্র মিত্র থেকে অনীশ দেব সবাই রয়েছেন এখানে। সূচিপত্রটা আমি এখানে দিয়ে দেবো, তাও আমি বলে দিচ্ছি। প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, দিলীপ রায় চৌধুরী, সৈয়দ মুস্তাফা সিরাজ, অদৃশ বর্ধন, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু, সিদ্ধার্থ ঘোষ, শিশির বিশ্বাস, সুচিত্রা ভট্টাচার্য, অসীম ত্রিবেদী, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, শুভ মানস ঘোষ, প্রচেত গুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, যশোধরা রায়চৌধুরী, অভিজ্ঞান রায়চৌধুরী, উল্লাস মল্লিক, রাজেশ বসু, সৌরভ মুখোপাধ্যায় এবং অনীশ দেব। বুঝতে পারছেন মানে হেভি ওয়েটদের লিস্ট। তো এখানে আমি যে গল্পগুলো বেছেছি সেগুলোর কথা আপনাদের একটু বলি। সবচেয়ে প্রথমে বলবো প্রেমেন্দ্র মিত্রের লেখা পিঁপড়ে পুরাণ নামক এই বড় গল্পই বলা যেতে পারে উপন্যাসিকাটির কথা। পিঁপড়ে পুরাণ একটা ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন বলা যায়, এবং আমি অবাক হয়ে গেলাম যে কল্পবিজ্ঞানের প্রায় বাংলা কল্পবিজ্ঞানের প্রায় বলা যেতে পারে একদম শুরুর দিকের উপন্যাস এটা, এবং তখন এরকম একটা উপন্যাস লেখা হয়েছিল বলে। কেননা কেননা উপন্যাসিকাটি বা ছোট উপন্যাস যাই বলুন না কেন, এটি কিন্তু সময় থেকে অনেক এগিয়ে থাকা একটা মানে কাহিনী আর কি। এই উপন্যাসিকাটা এমন একটা সময়ের কথা বলে যখন পিঁপড়েরা হয়তো বিশ্বে রাজত্ব করবে, এবং পিঁপড়েদের রাজত্ব হয়ে মাটির তলায়, এবং পিঁপড়েরা মানুষদেরকে হারিয়ে আস্তে আস্তে একটি আস্ত মহাদেশ দখল করে ফেলবে। তো তার এটা একটা ক্রনিকলের মতন লেখা হয়েছে, মানে এককালে পৃথিবীতে ফুল ছিল, ফল ছিল, বেড়ালের মতন একটি জীব দেখতে পাওয়া যেত, এইভাবে গল্পটি শুরু হয়েছে। ভীষণ চিত্তাকর্ষকভাবে গল্পটি শুরু হয়েছে, এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা আর কি বলবো বলুন, এর থেকে বেশি বলার মতো ধৃষ্টতাও আমার নেই। মানে ওনার মানে অনায়াস লেখনী, কিন্তু খুব মানে লেখনী এমন বাঁধন যে আপনি ওই বাঁধন ছেড়ে বেরোতেই পারবেন না। মানে যদি আপনি উপন্যাসটা শুরু করেন তাহলে আপনাকে এটা শেষ করতেই হবে। এবং একটা ক্রনিকল, যেটা বললাম আগেও, ক্রনিকলের মতন লিখেছে, মানে একটা দিনলিপি বা একটা ইতিহাস কেউ লিখছেন, ভবিষ্যতে পৃথিবীর ইতিহাস কেউ লিখছেন। মানে ভবিষ্যতের পৃথিবীতে বসে কিভাবে পিঁপড়েরা মানুষদের ডমিনেট করতে শুরু করলো, কি করে হলো, তারপরে কোথায় কোথায় তারা তাদের বংশ বিস্তার করলো, তাদের আধিপত্য বিস্তার করলো বলাটা ঠিক হবে। তো এটাকে এত সুন্দর ভাষায় লিখেছেন যে আপনার কোথাও পড়তে পড়তে কিন্তু আজগুবি বলে মনে হবে না। তো এটা একটা ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন। ডিস্টোপিয়ান ফিকশন বলতে এমন একটি ভবিষ্যতের কথা বলা যেখানে সবকিছুই আগের সবকিছু জিনিস নষ্ট হয়ে গেছে, একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার দেখা যাচ্ছে, সেটাও যে মানব জাতির পক্ষে খুব সুখকর তাও নয়। সেই ধরনের সায়েন্স ফিকশনকে ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন বলা হয়ে থাকে সাধারণত। এটা সেই ধরনের একটি বড় গল্প, আমি তো পড়ে খুবই মজা পেয়েছি। এরপরে বলবো ডেফিনেটলি, এটা আমি আগেও পড়েছি যদিও, সত্যজিৎ রায়ের লেখা আশ্চর্য প্রাণী। সত্যজিৎ রায়ের লেখা আশ্চর্য প্রাণী একটি দুর্দান্ত বড় গল্প, প্রফেসর শঙ্কুর গল্প, এবং প্রফেসর শঙ্কুর কোনো গল্পই আমার বোরিং লাগেনি অন্তত। এবং সেখানেও বিজ্ঞানের যে কিছু কনসেপ্ট আছে সেগুলো খুব সহজ থেকে সহজ ভাষায় বোধহয় বাংলা গল্প উপন্যাসে বৈজ্ঞানিক তথ্যকে বা বৈজ্ঞানিক যে থিওরিজ গুলো আছে সেগুলোকে বোঝানো হয়নি বা এক্সপ্লেন করা হয়নি। মানে এত সহজ ভাষায় আর কোথাও তো আমি অন্তত দেখিনি আর কি। তো এখানে দেখানো হচ্ছে যে প্রফেসর শঙ্কু এবং আরেক বিজ্ঞানী, তার নাম কর্নেলিয়াস হামবোল্ট, এরা দুজনে মিলে একটি কাঁচের জারের মধ্যে কৃত্রিম উপায়ে প্রাণ সৃষ্টি করছেন। মানে প্ল্যানেট, আমাদের গ্রহই তো একমাত্র গ্রহ যেখানে প্রাণ রয়েছে বলে বলা হয়। সেই কাঁচের বয়ামটাকেই ধরা হচ্ছে পৃথিবী, একটা মিনি পৃথিবী বা মাইক্রো পৃথিবী, এবং সেখানে একটি প্রাণকে সৃষ্টি করা হচ্ছে। তো আস্তে আস্তে সে সৃষ্টিও হয়ে যায়, কিন্তু তার সঙ্গে প্রকাশ পায় বৈজ্ঞানিকদের মধ্যে চলা ঈর্ষা, অহংকার, এবং একটি কনস্পিরেসি। এর সঙ্গে কনস্পিরেসি কি সম্পর্ক, বৈজ্ঞানিকদের ভেতরে যারা ঈর্ষা, অহংকার, তার বা কি সম্পর্ক, সেটা জানতে গেলে আপনাকে অবভিয়াসলি বড় গল্পটা পড়তে হবে। যারা পড়েননি, আমার মনে হয় যারা ছোটবেলা থেকে বই পড়ছেন নিশ্চয়ই এই বড় গল্পটি পড়েছেন। এটার পরতে পরতে থ্রিল রয়েছে, অভিনবত্ব রয়েছে, এবং একটা জায়গায় সূক্ষ্ম হাস্যরস রয়েছে, যেটা সত্যজিৎ রায়ের স্পেশালিটি ছিল আর কি, যে খুব সিরিয়াস সাবজেক্টে কোথাও একটা সূক্ষ্ম হাস্যরস কিন্তু থাকতো, যেটা খুব সফিস্টিকেটেড হাস্যরস, কিন্তু একটা চোরাস্রোত কিন্তু থাকতো।
সেটা এখানেও একটা একটা জায়গায় রয়েছে আর কি। সেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু শেষটা একটু বিষণ্ণ শেষ। কিন্তু বলা যেতে পারে রিয়ালিস্টিক শেষও বটে। যাই হোক, তো আমার তো পড়ে খুব ভালো লেগেছে, বাকিদেরও পড়ে ভালো লাগবে। এরপরে যে গল্পটি আমার অসাধারণ লেগেছে সেটা হচ্ছে অদৃশ বর্ধনের লেখা রক্তবীজ। আহ, এটা একদমই অন্য রকমের একটা গল্প। আহ, গল্পটা খুব নিস্পৃহভাবে লেখা, আসলে ইচ্ছে করে নিস্পৃহভাবে লেখা, এমনভাবে লেখা হচ্ছে যে কেউ একটা নিউজ রিপোর্ট করছে, মানে নিউজ রিপোর্ট করছে, বা কেউ এখনকার দিনে বলা যেতে পারে একটা ভ্লগ বানাচ্ছে। একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলা যেতে পারে, যেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে এবং সেটাকে একটা নৈর্ব্যক্তিক পয়েন্ট অফ ভিউ দিয়ে লেখক লিখেছেন। এবং পড়তে কিন্তু চমৎকার লেগেছে, এবং অদৃশ বর্ধনের লেখা যে ভাষা হয়, মানে খুব ইউনিক হয় আর কি। সেই জন্য ওনার অনুবাদগুলো পড়তে কিন্তু মনে হয় যে অরিজিনাল লেখা পড়ছে, মানে ওনার লেখার কায়দাটাই খুব ইউনিক। যারা ওনার লেখা পড়েছেন তারা তো বুঝতেই পারবেন, যারা পড়েননি আমি অনুরোধ করবো যে একটা অন্তত অদৃশ বর্ধনের লেখা পড়ে দেখুন। আহ, মানে রেবেলিয়াস লেখনী বলা যেতে পারে, কারণ আহ, লেখনীর যে যাবতীয় কনভেনশনাল মোল্ডকে একটু ভেঙে চুরে দিয়ে লিখতে পছন্দ করেন আর কি। এরপরে যে গল্পটি আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্য লেখাটি, সুদীর্ঘ উপন্যাস ইনফ্যাক্ট, সবচেয়ে বড় উপন্যাস এটাই পৃষ্ঠার হিসেবে। সেটার নাম হচ্ছে দাবানলের দেশে। তো সুচিত্রা ভট্টাচার্য বোধহয় কল্পবিজ্ঞান উপন্যাস এর বাইরে লিখেছেন কিনা আমি জানি না, বা কোনো কল্পবিজ্ঞান গল্প উনি লিখেছেন কিনা আমি জানি না, আমি অন্তত পড়িনি। এটা ওটা বলাই যায় যে ওনার লেখা কোনো কল্পবিজ্ঞান উপন্যাস আমি প্রথম পড়লাম, এবং বলতেই হবে যে এটা অত্যন্ত এন্টারটেইনিং, এবং শুধু কিশোর পাঠ্য না, মানে সব বয়সের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য একটি কল্পবিজ্ঞান উপন্যাস। দাবানলের দেশে এটা অস্ট্রেলিয়ায় সেট করা পুরোপুরি, এবং এটা কোথাও না কোথাও একটা ট্র্যাভেলগও বটে, আবার কোথাও না কোথাও একটা অ্যাডভেঞ্চার উপন্যাসও বটে। মানে ভ্রমণের একটা বিশাল জায়গা রয়েছে এখানে। তো যারা ভ্রমণ কাহিনী পড়তে ভালোবাসে তারা কিন্তু এটা পড়তেই পারেন আর কি। এবং যারা অ্যাডভেঞ্চার উপন্যাস পড়তে ভালোবাসেন, একটু অ্যাডভেঞ্চার নেশায় মেতে উঠতে চান, মানে লিভিং বুক পাঠ করতে চান বলা যেতে পারে হেমেন্দ্র কুমার রায়ের ভাষায়, তারাও এটা পড়তে পারেন। এখানে দেখানো হচ্ছে যে রিতম বলে একটি ছেলে, সে তার প্রফেসর জটাধর এবং তার সেই প্রফেসরের যে স্ত্রী তাদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। তারা জানতে পারছে যে অস্ট্রেলিয়ায় একটা খুব আনন্যাচারাল দাবানল রয়েছে, না অস্ট্রেলিয়া কিন্তু খুব ওয়াইল্ড ফায়ার হয়, সেটা যারা ভূগোল পড়ে সবাই জানবে। কিন্তু কিন্তু এই ওয়াইল্ড ফায়ারটা বা এই দাবানলটা কিন্তু খুব অন্য রকমের। কি কিভাবে সেটা অন্যরকম, সেখানে গিয়ে তারা কি দেখলেন, এবং সেখানে গিয়ে আরো দুজন বিদেশি বৈজ্ঞানিকের সঙ্গে কিভাবে সবাই মিলে এই রহস্যের সমাধান করলেন, সেটা নিয়েই এই উপন্যাসটা। এবং এই উপন্যাসের মধ্যে কিন্তু একটা খুব মানবিক টাচও রয়েছে, জানেন। এখানে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের কথা বলা হয়েছে, যেটা সচরাচর কিন্তু অস্ট্রেলিয়া বেসড কোনো বাংলা গল্প উপন্যাসে আমি পড়িনি। আমি অন্তত পড়িনি, আমি পড়েছি দু তিনটে এরকম যেগুলো অস্ট্রেলিয়া সেট করা, কিন্তু সেখানে ওখানকার অ্যাবরিজিনস বা ওখানকার অরিজিনাল যারা অধিবাসী তাদের বিষয়ে কিন্তু তেমন কিছু লেখা নেই। কিন্তু এখানে একটি ক্যারেক্টারই রয়েছে বাম্পানা বলে, এবং তার একটি বিশেষ ভূমিকাও রয়েছে এই উপন্যাসে। তো সব মিলিয়ে দুর্দান্ত একটি টান টান কল্পবিজ্ঞান অ্যাডভেঞ্চার উপন্যাস। মানবিক কল্পবিজ্ঞান গল্প আমার খুব ভালো লেগেছে, বেশ ছোট গল্প কিন্তু খুব ডার্ক হিউমারে ভরা একটি গল্প। সেটা হচ্ছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা জিন চাই জিন। এটা এমন একটা সিচুয়েশনের কথা বলছে যখন বাচ্চা জিন বা বাচ্চার যে জেনেটিক ফিচার্স সেগুলোর আমূল পরিবর্তন ঘটানো কিন্তু সম্ভব হবে। মানে ধরুন আপনার বাচ্চাকে আপনি খুব একটা জিনিয়াসে পরিণত করতে চান, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে থাকার মতন করে দিতে চান আর্টিফিশিয়ালি, তখন তার জিনগত কিছু পরিবর্তন ঘটিয়ে সেরকম করা সম্ভব, কিন্তু তাতে কি লাভ হয় না তাতে ক্ষতি হয় আখেরে। কারণ সেখানে তো মানবিক গুণ আমি কোনোভাবে চেঞ্জ করতে পারছি না বা ইনস্টিল করতে পারছি না সেই বাচ্চাটার মধ্যে, তখন সে বাচ্চাটা কি দানবে পরিণত হবে? এর বেশি কিছু বলবো না। গল্পটা আপনারা যদি এই বইটি সংগ্রহ করেন পড়ে দেখতে পারেন, আমি আপনাকে বলছি ঠকবেন না। এরপর এরকম একটা মেসেজ নিয়ে একটি গল্প, সেটা আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে শুভ মানস ঘোষের লেখা অদ্ভুত দৃশ্য। এটি একটি পরিবেশ সচেতনতার মানে
গল্প বলে আর কি। একটা পরিবেশ সচেতনতার একটা খুব সুন্দর মেসেজ আসে এবং সেই মেসেজটা খুব সুন্দরভাবে খুব এফেক্টিভলি দিয়েছেন। যেটা পড়ে আপনার মনে হবে না যে কেউ শিক্ষা দেওয়ার চেষ্টা করছে বা জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনার মনে গেঁথে যাবে। এই বয়সেও মানে একটু বড় যারা পড়বে আপনাদের মনেও কিন্তু গেঁথে যাবে যে সত্যি তো আ এত পলিউশন বাড়ছে। ভবিষ্যতে পৃথিবীর চেহারাটা কি তবে এইরকম হবে যেরকমটা এখানে বলা হয়েছে? একটি বাচ্চার চোখ দিয়ে দেখানো হয়েছে সেটা। সেটাও আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প আরকি। আর মানে গল্পগুলোর মধ্যে যদি বলি, আমার সবচেয়ে ভালো লেগেছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প আছে এখানে। তার নাম হচ্ছে 'ধূমাবতী'। কি অসাধারণ যে একটি গল্প আপনাকে আমি মানে বলে বোঝাতে পারব না। যে কনসেপ্ট এটাই বা সৈকত মুখোপাধ্যায় ভাবলেন কিভাবে সেটা ভেবেই আমার অবাক লাগছে। এখানে দেখানো হয়েছে যে একজন বাঙালি ভদ্রলোক তিনি সাম্পুতাল যে এরিয়া আছে, সেই এরিয়ায় ট্রেক করতে গেছেন, থাকতে গেছেন। পুরো বরফে ঘেরা। সেখানে সাম্পুতাল বুঝতেই পারছেন একটা তালের মানে একটা লেকের মতন একটা জায়গা এবং সেখানে গিয়ে উনি জানতে পারছেন যে আ ধূমাবতী বলে একটি দেবীর মন্দির রয়েছে এবং সেই মন্দিরটি যখন উনি দেখতে যাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন যে ধূমাবতীর যে মূর্তি, সেই মূর্তিটা ঠিক যে ধূমাবতী মাকে আমরা দেখছি ১০ মহাবিদ্যায় আমরা দেখি বা পড়ি, জানতে পারি সেরকম নয়। আ একটি ১৮-১৯ বছরের একটি মেয়ের সৌম্যদর্শন মূর্তি। আ তাহলে কে এই ধূমাবতী দেবী? তাকে কি গ্রামবাসীরা এভাবে কল্পনা করে? আ এবং ওখানে একজন লোকাল অধিবাসী বলে যে, এই মহিলা নাকি এই দেবী নাকি সত্যি, সত্যি এক্সিস্ট ও করেন। তিনি কাছেই একটি গন্ধকের কুণ্ডের মধ্যে নাকি থাকেন। আ তাহলে সে ধূমাবতী কে? তিনি কি সত্যি দেবী না মানবী? এটুকু মানে জানলেই যথেষ্ট আরকি। আ মানে দুর্দান্ত একটি কনসেপ্ট এবং আ হ্যাঁ, আমি বলব যে এন্ডিংটা খুব হ্যাপি এন্ডিং তা নয়। আ একটু, একটু মন খারাপ করে দেবে। কিন্তু সেই মন খারাপটা কোথাও না কোথাও ভালো লাগবে। কারণ আ কল্পবিজ্ঞানের গল্পের মধ্যে এ ধরনের একটা ইমোশন রয়েছে, একটা বিষাদের সুর রয়েছে সেটা কিন্তু সচরাচর দেখা যায় না। আ কেন বলছি আপনারা গল্পটা অবশ্যই পড়লে বুঝতে পারবেন। এর বেশি স্পয়লার দেয়া আমার পক্ষে উচিত হবে না। এছাড়া ২-৩ টে আম অনারেবল মেনশন আমি করব। একটি হচ্ছে প্রচেত গুপ্তর লেখা 'রনি আর বনি'। এটা বেশ সুন্দর একটি গল্প। তবে আমার মনে হচ্ছে এটা একটু বেশিই ছোটদের জন্য লেখা। কারণ খুব predictability আছে একটা গল্পের মধ্যে আরকি। খুব unpredictable কোনো টুইস্ট বা টার্নস এতে নেই। কিন্তু লেখনী অসাধারণ, লেখনী খুব ভালো। এবং সেরকমই এক অচেনা শিশির বিশ্বাসকে আপনি দেখতে পাবেন। শিশির বিশ্বাস যে কল্পবিজ্ঞানের গল্পও লিখেছেন এটা আমি জানতাম না। 'ভাইরাস' বলে একটি গল্প লিখেছেন এবং এই 'ভাইরাস' গল্পটিও কিন্তু ঠিক কিশোরদের জন্য বলা যেতে পারে ঠিকই কিন্তু প্রায় অ্যাডাল্টদের জন্য লেখা এই গল্প। মানে বড়রা বেশি এনজয় করবেন পড়লে। আ কিন্তু দারুণ একটি গল্প আরকি। দারুণ একটি কনসেপ্ট নিয়ে গল্প। গল্পটি আমার একটু ধীরগতির মনে হয়েছে বা একটু ইনফো ডাম্পিং আছে বলে মনে হয়েছে। না হলে গল্পটিকে আমি যে আগের যে বেস্ট তালিকা বললাম সেখানে রাখতাম। ঠিক একই কারণে রাজেশ বসুর 'মালয় দ্বীপের বিভীষিকা' বলে একটি আ উপন্যাসিকা রয়েছে। সেটাকেও আমি রাখতে পারছি না। কারণটা হচ্ছে যে ওই মানে ১ টা ২ টো কোথাও খুঁত আছে। একেবারে নিখুঁত গল্প হয়তো বলা যাবে না। কিন্তু ওটাও খুব টান এবং বেশ কোথাও একটা হরর এলিমেন্টও আছে আর বেশিরভাগটাই হচ্ছে আ একটা অ্যাডভেঞ্চারের এলিমেন্ট রয়েছে আরকি। সব মিলিয়ে দুর্দান্ত একটি অ্যাডভেঞ্চার উপন্যাসিকা 'মালয় দ্বীপের বিভীষিকা' রাজেশ বসুর লেখা। বাকি গল্পগুলোও খুব ভালো। যেমন অসীম ত্রিবেদীর 'খপাত' বা আ কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়ের 'বেগুনি রঙের এলইডি', অভিজ্ঞান রায়চৌধুরীর 'আমরা নেই', হ্যাঁ? সৈয়দ মুস্তাফা সিরাজের 'প্রতিবিম্ব', সুনীল গঙ্গোপাধ্যায়ের 'নীল রঙের মানুষ' এটা অনেকেই পড়েছি আমরা রণজয়ের গল্প। যদিও এটাকে পুরোপুরি সায়েন্স ফিকশন বলতে আমার একটু বাধে। এটা বেশিটাই ফ্যান্টাসি, কম সায়েন্স ব্যাপার-স্যাপার রয়েছে। বাট স্টিল হ্যাঁ, ও বেশ ভালো লেখনী। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখনী কি খারাপ হতে পারে? সেটা নিয়ে আমি শেষে একটাই কথা বলব যে, এই প্রত্যেকটি গল্প উপন্যাসই কিন্তু একটা মান রয়েছে, একটা স্ট্যান্ডার্ড রয়েছে। কয়েকটা নিয়ে আমি বললাম সেগুলো আমার বেশি ভালো লেগেছে। তবে প্রত্যেকটি গল্প উপন্যাসই কিন্তু এই বইতে ভালো। এবং এই বইতে একটা খুব ভালো জিনিস রয়েছে, সেটা বলে যাই তারপরে আমি অন্য আ বইতে শিফট করব। সেটা হচ্ছে এখানে একটি লেখক পরিচিতি দেয়া রয়েছে। যেটা কিন্তু আজকাল অনেক বইতে থাকে না এবং সেটা নিয়ে আমার একটু অনুযোগ থাকে। কারণ লেখকদের বিষয়ে যে আমরা সব জেনে গেছি ইন্টারনেটের দৌলতে তা কিন্তু নয়।
অনেক কিছু আছে যেগুলো আমাদের একটু অজানা। হ্যাঁ, তো আহ, মানে আর অজানা লেখকদের গল্প তো থাকে যাদের আমি পরিচয় অ্যাটলিস্ট পাইনি। হতে পারে যে অন্য কেউ একজন সেই লেখকের পরিচয় জানেন এবং আমার কাছে একজন বিখ্যাত, তার পরিচয় হয়তো তিনি জানেন না, বা তিনি কিভাবে লেখালেখির জগতে এলেন আর তার কি কি বই আছে, গল্প আছে, সেটা হয়তো জানেন না। তো একটা গ্রন্থ পরিচিতি এই ধরনের সম্প্রদায় থাকা বাঞ্ছনীয় বলেই আমি মনে করি আর কি। আহ আদার পিপুল, মানে বাকিরা হয়তো আমার সঙ্গে এখন নাও হতে পারে, কিন্তু আমি দরকারি বলেই মনে করি। আর হ্যাঁ, ইউটিউবার বা একজন বই নিয়ে যারা রিভিউ করছে, আমাদের জন্য তো একটা বাড়তি সুবিধে বটেই। এখানে সেটা দেয়া রয়েছে প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, অদৃশ বদ্র, সুনীল গঙ্গোপাধ্যায়, অসীম অসীম ত্রিবেদী, শুভ মানুষ ঘোষ, এদের বিষয়ে বিশদে বলা রয়েছে। যেমন অসীম ত্রিবেদীর ব্যাপারে আমি কিছু জানতাম না, যিনি খপাত গল্পটি লিখেছেন। যেমন লেখা আছে এখানে যে ওনার জন্ম 29শে ডিসেম্বর 1951 কাঁচরাপাড়ায়, এবং শারদীয় সংবাদ প্রতিদিন, গল্পগুচ্ছ, প্রমা, এসব পত্রিকা ওনার গল্প মানে পাবলিশ করা হয়েছে, প্রকাশিত হয়েছে ওখানে। যশোধরা রায়চৌধুরী সম্পর্কে একটু কম জানতাম, জানতাম যে উনি দিলীপ রায়চৌধুরীর কন্যা, তার বাইরে অতটা জানতাম না, এখানে পড়ে একটু জানতে পারলাম। তো সব মিলিয়ে একটা খুব ভালো কালেকশন। যারা বাংলার কল্পবিজ্ঞান নিয়ে অগ্রগতি জানতে চান, একটা ইভলিউশন দেখতে চান সেকাল থেকে একাল, তো একটা পুরো পিকচার আপনারা পেয়ে যাবেন। এবং যেটা বললাম যে প্রত্যেকটি গল্পের মান কিন্তু খুব ভালো, যারা কল্পবিজ্ঞান পড়তে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অবশ্য সংগ্রহযোগ্য বই। যে বইটা আমি দেখাবো, এই বইটি একটা সিরিজ হিসেবে খুব নাম করেছে গত 7-8 বছর ধরে। সেটি হচ্ছে অরণ্যমন থেকে প্রকাশিত বৃশ্চিক। এটি 8 নম্বর। আমি বৃশ্চিক অনেকগুলোই সংগ্রহ করেছি। কয়েকটা খুব ভালো লেগেছে, কয়েকটা ততটা ভালো লাগেনি। কিন্তু এই 8 নম্বর সংগ্রহটি কিন্তু আমার মোটের ওপর বেশ ভালো লেগেছে, এটা আগেই বলে রাখছি। হ্যাঁ, সব গল্প সমান মানের নয়, কোন কোন গল্পগুলো আমার বেশি ভালো লেগেছে বা অবশ্য পাঠ্য, যাতে এই বইটি সব নিয়ে সবচেয়ে আগে সেই গল্পগুলো পড়ে নেন, আহ, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো এই বইটি সম্পর্কে আগে একটু বলি। বইটি বাঁধাই ছাপা, খুবই ভালো। এবং এর প্রচ্ছদ দেখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, অলঙ্করণ ওঙ্কারনাথ ভট্টাচার্যের করা, মানে ভেতরে অলঙ্করণগুলো, এবং অলঙ্করণগুলো এই বইয়ের একটা অ্যাসেট। আমি আপনাকে একটা অলঙ্করণ দেখাচ্ছি, তাতে আপনি বুঝতে পারবেন না কেন বলছি। মানে সাদায় কালোয় এই ধরনের অলঙ্করণ পাতা জোড়া খুব কম বইতে কিন্তু আজকাল থাকে। এই দেখুন, এই রকম অলঙ্করণ রয়েছে। বা এই দেখুন, অনিন্দিতা নাথ, এই যে, এই যে, খুব সুন্দর। এবং ব্যাক কাভারে বাকি বৃশ্চিকের প্রচ্ছদগুলো আপনি দেখতে পাবেন। তো এক ধরনের অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেল এখানে, ইন ফিল্মের মতো, ইন বুক অ্যাডভার্টাইজমেন্ট। এবং এর মধ্যে তো মূল্য হচ্ছে 400 টাকা। এই বৃশ্চিকের গল্পগুলো একটা স্পেশালিটি আছে, এগুলো সবই একটু ডার্ক জনরার গল্প থাকে মেনলি। সেগুলোর মধ্যে নানান জায়গায় এক্সপ্লোর করা হয়েছে, কোথাও সাইকোলজি, কোথাও পিওরলি হরর বলা যেতে পারে, পিওরলি ভূতের গল্প, কোথাও বা পিওরলি একটা ইনভেস্টিগেটিভ ড্রামা। কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটু ডার্ক, এবং প্রত্যেকটা গল্পের শেষে একটা মারাত্মক টুইস্ট আছে, বা অ্যাটলিস্ট ওই একটা টুইস্ট আনার চেষ্টা করা হয়েছে। মারাত্মক কিংবা কম মারাত্মক সেটা তো পাঠকের উপর ডিপেন্ড করে। আমারও সবগুলো যে দুর্দান্ত টুইস্ট মনে হয়েছে তা নয়, কিন্তু একটা ড্রাস্টিক টুইস্ট আনার কিন্তু প্রত্যেকটা গল্পেই চেষ্টা করা হয়েছে। এখানে আমি একটা উল্টো কাজ করছি, এখানে আগে অনারেবল মেনশনস গুলো আগে বলে নিচ্ছি, তারপর যেগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে অনারেবল মেনশন আমি করবো সেটা হচ্ছে পেঁচা জাগে বলে একটি গল্প রয়েছে, সেটি লিখেছেন ইপ্সিতা মজুমদার। প্যাঁচা জাগের থিমটাই খুব ভালো আর কি, মানে একটা লেখিকা কোথাও একটা মাইথোলজি আনার চেষ্টা করেছেন, কোথাও একটা সিরিয়াল কিলিং এর জিনিসটাকে খুব সুন্দরভাবে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করেছেন, এবং অনেকাংশেই সফল হয়েছেন। শুধু আমার মনে হয়েছে যে এটি মানে পরিসরটা এখানে ছোট হয়ে গেছে। মানে আমার মনে হয়েছে যদি এটা পরিসরটা আরো বড় হতো, আরো বড় আকারে যদি গল্পটাকে ছাপা হতো কোথাও, অন্য কোথাও একটা বড় গল্পের আকারে বা উপন্যাসের আকারেই, তাহলে রহস্যটা আরো বেশি জমাট বাঁধতো এবং রহস্যের জট ছাড়ানোটা আরো বেশি ইন্টারেস্টিং হতো। সেটা এখানে একটু কম হয়েছে। তাহলে এর যে বিন্যাস, এর যে ক্যারেক্টারাইজেশন, এবং সর্বোপরি এর যে কনসেপ্ট, এটা দুর্দান্ত এক কথায়, সেই জন্য এটাকে অনারেবল ক্যাটাগরিতে রাখছি।
তারপরে যে গল্পটির কথা বলবো সেটি হচ্ছে অন্য ভুবন। এটা একটা অ্যানথোলজি হরর গল্প, লুৎফুল কায়সারের লেখা। লুৎফুলের লেখা আমার ভীষণই ভালো লাগে। আফ্রিদা বলে একটি গল্প পড়েছিলাম, আমার দারুণ লেগেছিল। এছাড়াও অন্যান্য হরর গল্প উনি খুব ভালো লেখেন, ভালো অনুবাদও করেন উনি। এটাও আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এখানে আমার মনে হয়েছে যে ভয়ের উপাদানটা একটু কম। যখন আপনি ভয়ের গল্প লিখছেন বা ভয়ের অ্যানথোলজি গল্প লিখছেন, যেমন অ্যানথোলজি সিনেমা যেমন ডান্না মানা হয়, ডান্না জরুরি, একটা গল্পের মধ্যে তিনটে গল্প রয়েছে, দুটো গল্প আলাদা আলাদা গল্প রয়েছে, মিলে যাচ্ছে কোথাও গিয়ে। তো সেখানে কিন্তু ভয় দেখানোটা নানা রকম হতে হবে, সেটা তো আছেই, আবার এফেক্টিভও হতে হবে আর কি। তো এখানে নানা রকম যে ব্যাপারটা সেটা তো রয়েছে, কিন্তু খুব এফেক্টিভ সবসময় হয়নি। সেজন্য আমি এটাকে অনারেবল মেনশনে রাখছি। কিন্তু লেখনী তো অসাধারণ বটেই, এবং তিনটে ভয়ের গল্পই বেশ ইউনিক, বেশ কনসেপ্ট ওয়াইজ খুব ইউনিক আর কি। তাই আমি এটাকে অনারেবল মেনশনে রাখছি। তারপর একটি ডার্ক গল্প বলবো, সেটা হচ্ছে পুতুল বাড়ি। গল্পটা কিন্তু সত্যি ভীষণ ডার্ক, এবং পুতুল বাড়ির লেখিকা হচ্ছেন মোহনা দেবরায়। ওনার আগেও বেশ কিছু গল্প আমি পড়েছি, এবং আমার ওনার গল্পের যে একটা ডার্ক একটা ব্যাপার থাকে এবং ভেতরে একটা অন্তর্নিহিত সামাজিক মেসেজ থাকে, সেটা আমার খুব ভালো লাগে। এবং ওনার বোধহয় আমি একটা দুটো অডিও স্টোরিও শুনেছি, ইফ আই এম নট মিস্টেকেন, সেগুলো আমার খুব ভালো লেগেছে। এটাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওনার বেস্ট লেখার মধ্যে এটাকে আমি ফেলতে পারছি না, কারণ এখানে কোথাও ওই যে ব্যালেন্সটা, মানে আহ, ভয় বা এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, সেই জিনিসটা এবং জাম্প স্কেয়ার দেওয়ার ব্যাপারটা, সেগুলোর মধ্যে একটু ব্যালেন্সের অভাব আমার মনে হয়েছে আর কি। মানে কোথাও কোথাও ভয় পেয়েছি, কোথাও কোথাও ভয় পাইনি। আবার কোথাও কোথাও মানে যে বার্তাটা দিতে চেয়েছেন সেটা খুব ভালোভাবে কাম অ্যাক্রস করেছে, কোথাও কোথাও সেটা সেভাবে করেনি। ঠিক আছে, সেই ইনকনসিস্টেন্সির জন্য একটু নাম্বার আমি কাটতে বাধ্য হলাম আর কি। এগুলো ছিল অনারেবল মেনশনস। আর দুর্দান্ত যে গল্পগুলো লেগেছে, সেটা প্রথম তিনটে গল্পই আমি বলবো। প্রথমটা হচ্ছে অন্তর, আত্রেয়ী দত্তর লেখা। এবং এই লেখিকার খুব কম লেখা আমি পড়েছি আনফর্চুনেটলি। আমার রিগ্রেট হচ্ছে আমার ওনার একটা গল্পের বই দেখেছিলাম আমি, কিন্তু বইটা আমি হাত দিয়েও কিনতে পারিনি। কিন্তু এটা পড়ে মনে হচ্ছে যে ওনার একটা বই অন্তত, মানে পুরো উপন্যাস আমাকে সংগ্রহ করতে হবে। কারণ গল্পের মধ্যে উনি যা টুইস্ট এনেছেন, উপন্যাসের মধ্যে না জানি কতভাবে উনি টুইস্ট আনতে পারেন আর কি। এটা গল্পটা দুই বান্ধবীর, এক বান্ধবী বাড়িতে আরেক বান্ধবী এসেছে। এক বান্ধবী ভূত প্রেত তন্ত্রমন্ত্র মারণ উচাটন এসবে বিশ্বাস করে না, আরেক বন্ধু খুবই বিশ্বাস করে এবং উনি নিয়ে চর্চাও করে। এবং তার পাশেই, মানে যে বন্ধুর বাড়িতে এসছে পাশের বাড়িটি একটু, একটু বলবো না, অনেকটাই অদ্ভুত। এবং সেখানে একটি অদ্ভুত মেয়ে থাকে, বাচ্চা মেয়ে। তার চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত, তার কথাবার্তার মানে কথাবার্তা বলে না, একটা রোবোটিক একটা ব্যাপার রয়েছে। যে বান্ধবীটি তার বাড়িতে এসছে, সেই বান্ধবীটাই হচ্ছে যে এই ভূত পেতে বিশ্বাস করে। তো সে ভাবে যে এই বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবে বা একটা রিসার্চ টাইপের করবে, যে ওখানে ঘটছেটা কি, ওখানে কি এমন অলৌকিক ব্যাপার ঘটছে বা কি এমন অদ্ভুত ব্যাপার ঘটছে। তারপরে যেটা হলো সেগুলো আর আমি বলবো না, তারপরে পুরোটাই স্পয়লার আর কি। কারণ তারপরে একটা দুটো তিনটে পর 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 টুইস্ট আসতে থাকে, এবং শেষের লাইন দুটো, সেটাও একটা টুইস্ট। মানে দুটো শেষ দুটো লাইন না পড়লেও ঠকবেন। বুঝতে পারছেন তো? মানে লেখিকা চাইছেন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন এবং অ্যানালাইজ করেন। এবং এর সঙ্গে যে ইলাস্ট্রেশনটা আছে, ইলাস্ট্রেশনটাও আমার কোথাও না কোথাও একটু ভয় জাগানিয়াই লেগেছে। একটু অন্যরকম ইলাস্ট্রেশন আর কি, একটু ভয় লাগে দেখলে সত্যি কথা বলতে কি। এর পরে যেটা আছে সেটা হচ্ছে অনুষ্টুপ শেঠের লেখা টার্গেট। এটা উম, একটা ফ্যান্টাসি, খুব ডার্ক ফ্যান্টাসি বলতে পারেন, এবং দুর্দান্ত একটি ডার্ক ফ্যান্টাসি আর কি। মানে স্বল্প পরিসর, খুব বেশি শব্দ খরচ করেননি লেখিকা, কিন্তু সেই কম শব্দের মধ্যে আতঙ্কিত করেছেন। এবং এখানেও একটা জবরদস্ত টুইস্ট রয়েছে। তো টুইস্টটা একটু ধরা গেলেও, মানে মুন্সিয়ানা লেখিকার এত সুন্দর লেখনী, এত ভালো মুন্সিয়ানা লেখিকার, যে সেই টুইস্টটা, মানে সেই প্রেডিক্টেবিলিটি ফ্যাক্টরটা আপনি খুব একটা মাইন্ড করেন না। ইলিয়াড সেনের ঘটনাটা, মীনাক্ষী সেন শর্মার লেখা,
সত্যি এই ভদ্রমহিলা কিন্তু অন্য ধরনের অলৌকিক গল্প লেখায় একেবারে মাস্টার ডিগ্রি হাসিল করেছেন বলা যেতে পারে। আমি এনার বেশ কয়েকটা লেখা পড়েছি। এবার ভূতভুতুমে ওনার উপন্যাসটা পড়েছি এবং আস্তে, আস্তে আমি ওনার লেখার ফ্যান হয়ে যাচ্ছি। এই জনরায় এই ধরনের গল্প লেখা কিন্তু কঠিন। কারণ হরর গল্প বলুন, সিনেমা বলুন, কিছু ফ্যামিলিয়ার ট্রোপস থাকে, কিছু ফ্যামিলিয়ার কনভেনশনস থাকে, তার মধ্যেই কিন্তু সেটা ঘোরাফেরা করে। এই জন্য অনেকে হরর গল্প পড়তে আজকাল একটু বিরক্তি বোধ করছেন। হ্যাঁ, অনেকে ভয় পেয়ে পড়েন না, সেটা অন্য ব্যাপার, কিন্তু অনেকে কিন্তু ভয় টয় পান না, কিন্তু সেই একই ট্রোপ দেখে দেখে একটু বিরক্তি বোধ করছে, যেটা অনেক সময় অনেক রোমান্টিক গল্পের ক্ষেত্রে হয়ে থাকে। সেই হানাবাড়ি, সেই কাজের লোক হয়তো ভূত, এরকম আর কি, এই ধরনের কিছু ট্রোপস আর কি। কিন্তু এখানে কিন্তু সেসব কিছুই নেই। এটা ইনফ্যাক্ট শুরুও হচ্ছে খুব হিউমারাস ওয়েতে, দুই বন্ধুর মধ্যে যেমন কথোপকথন হয় সেভাবেই শুরু হচ্ছে। ইলিয়ট সেন নামের একজন ভদ্রলোক, হ্যাঁ এরকম একটা ইউনিক নাম, সে মানে মাঝে মাঝে কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মাঝে মাঝে খুব অসংলগ্ন কথা বলছে। এই দিয়েই শুরু হয় গল্পটা, কিন্তু গল্পটা যেখানে গিয়ে শেষ হয় আপনাকে একটা ধাক্কা গল্পটি দিতে বাধ্য। অনেকটা সত্যজিৎ রায়ের কিছু গল্প বা রোল্ড ডাল বলে একজন বিদেশি লেখক আছেন, উনি এই ধরনের গল্প লিখতে একদম খুব মানে এক্সপার্ট ছিলেন, পারলে কখনো পড়বেন। ভীষণ একটা ডার্ক গল্প, আহ, আর খুব অদ্ভুত ধরনের একটা গল্প, মানে তাকে খুব আপনাকে একটা অস্বস্তি দেবে এই গল্পটা, এবং সেটাই এই গল্পটার মূল সম্পদ। হয়তো স্বপ্ন, অনিন্দিতা নাথ, এটা খুব সুন্দরভাবে লেখা, মানে অনেক সময় প্রেডিক্টেবল গল্প বা প্রেডিক্টেবল কনসেপ্ট, সেটাকে অন্যভাবে লিখলে বা খুব অন্য আঙ্গিকে লিখলে সেটা অনেক সময় আনপ্রেডিক্টেবল হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে সেই ক্যাটেগরির গল্প। মানে ধরুন, আপনি জানেন শেষটা কি হবে বা আপনি জানেন যে গল্পটা কোন দিকে এগোচ্ছে, তাও লেখনির জোর এমনই যে আপনি গল্পটাকে মানে ছেড়ে উঠতে পারবেন না, বা গল্পটার চলন আপনাকে কোনোভাবে বিরক্ত বা বোর করবে না। এটা হচ্ছে সেই ক্যাটেগরির গল্প। এরও ইলাস্ট্রেশনটা আমার চমৎকার লেগেছে, আপনাকে আমি দেখাই। এই দেখুন, ওঙ্কারনাথ বাবু কামাল করে দিয়েছেন এখানে, স্কেচটা দারুণ, এক্সপ্রেশনটাও দারুণ। গল্পটা আহ, আসলে একজন মেয়েকে নিয়ে, সে আহ, তার মেমোরি লস ধরনের হয়েছে, মানে অনেক আগের ঘটনা সে মনে রাখতে পারে না, এবং তার পুরোনো গ্রামে সে ফিরে যায় বহু বহু বছর পরে। ওখান গ্রামের লোকেদের ধারণা ছিল সে মারা গেছে, এবং সেখানে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়, সেই বাড়িতে গিয়ে, ছোটবেলায় সেই বাড়িতে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়, এটা নিয়েই গল্প। গল্পে একটা টুইস্ট অবশ্যই আছে, বাকি গল্পগুলোর মতনই চাপা ভয় অবশ্যই আছে, অ্যাটমসফেরিক হররের চেষ্টা করা হয়েছে, কিন্তু এর মূল সম্পদ হচ্ছে লেখনী, আর এর ভেতর একটা কোথাও খুব অদ্ভুত অস্বস্তিকর একটা ব্যাপার আছে। সেই অস্বস্তিকর দম বন্ধ করার যে ফিলিংটা হয়, সেটা যেমন এই গল্পের ক্যারেক্টার ফিল করছে, এমনই কিন্তু আপনি ফিল করবেন। এটা এই গল্পটির একটি বৈশিষ্ট্য। মহুয়া ঘোষের লেখা ব্যথাতুর, এটি একটি ভূতের গল্প, কিন্তু এই ভূতের গল্পের মধ্যে মারাত্মক একটি টুইস্ট রয়েছে। এখানে এক দম্পতি তারা প্ল্যানচেট করে র্যান্ডম আত্মাদের ডাকে, এবং সেরকমই একটি আত্মা এসে আহ, ফিরতে চাইছে না, সে একজন মহিলার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে। এই মহিলার এক ভাই কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছে, দম্পতি গিয়ে বলবে যে আপনার ভাইয়েরই আত্মা বোধহয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আপনি আসুন। তো তখন সেখানে বসে আত্মাকে ডাকা হবে। তারপর কি হবে সেটা আমি বলছি না, তারপর যেটা হবে সেটাই হলো আসল গল্প। আহ, দুর্দান্ত একটি গল্প বলতে পারি, বড় গল্পের দিকেই আছে, একটু একটু লম্বা। মহুয়া ঘোষ বা মহুয়াদি, আহ, এই ধরনের গল্প লেখায় তো উনি এক্সপার্ট। তবে ওনার উপন্যাসে আমি বেশি পড়েছি, এই লেংথের গল্প কিন্তু অনেকদিন পর পড়লাম। এবং এবং মহুয়াদি যে হরর জনরায় একজন ডার্ক হর্স, সেটা আবারও প্রমাণ করলেন। এবং ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনার ভাষা খুব সহজ, কিন্তু এই সহজ ভাষায় হওয়া সত্ত্বেও ভীষণ এফেক্টিভ। মানে আপনার মনে হবে যে আপনি একটি সিনেমা যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন, কারণ যে যে ঘটনাগুলো ঘটছে তার বিবরণগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেয়া আছে। হ্যাঁ, এবং লেখনীও খুব চমৎকার। তো আমার সব মিলিয়ে টুইস্টটা
এবং লেখনী, এই দুটোর জন্য এটাকে আমি ওয়ান অফ দ্য বেস্ট গল্পের মধ্যে স্থান দেবো এই সংকলনে। দোয়েল নাগের লেখা নজর। দোয়েল নাগের কোনো লেখা এর আগে আমি পড়েছি বলে মনে পড়ছে না, নবীন লেখিকাই হবেন বলে আমার ধারণা। ওনার লেখা প্রথম কোনো গল্প আমি পড়লাম এবং বলতেই হবে আই এম মাইটি ইমপ্রেসড। এটি একটি সায়েন্স ফিকশন গল্প, কিন্তু খুব ডার্ক একটি গল্প। আহ, কিছু মানুষ থাকে যাদের ভেতরে প্রচুর হিংসে থাকে, অসূয়া থাকে, বাইরে থেকে কিন্তু বোঝা যায় না। সে কিন্তু আপনার কোনো একটা গুণাবলীর প্রশংসা করছে, বা সে কিন্তু আপনার কোনো একটা জিনিসের দিকে তাকাচ্ছে, সে কিন্তু খারাপ নজর দিচ্ছে, যেটা কিন্তু উত্তর ভারতের মানুষরা খুব বিশ্বাস করেন। বুড়ি নজর লাগানা বলেন না ওনারা, দেখবেন ট্রাকের পেছনেও লেখা থাকে বুড়ি নজর ওয়ালে তেরা মুখ কালা। এটাকেই যদি একটা কল্পবিজ্ঞানে মোড়কে সাজানো যায়, এবং তার পরিণামটাও যদি একটু মডার্নাইজ করে দেওয়া যায়, তাহলে কেমন হয়? তাহলেই এই নজর গল্পটার মতন হবে পরিণামটা। মানে নজর গল্পটার মাধ্যমে লেখিকা সেটাই আমাদের বলতে চেয়েছেন। এক আম, কাকা আর ভাইঝির গল্প, তার থেকে ওপরে উঠে গিয়ে একজন এমন মেয়ের গল্প যে বাইরে থেকে খুব নর্মাল মনে হলো, ভেতরে ভেতরে প্রচুর কমপ্লেক্স রয়েছে তার, এবং সেই কমপ্লেক্স গুলো বা সেই রিপুগুলো সে জয় করতে পারে না বলে তার করুণ পরিণতি শেষের দিকে আপনাকে কষ্টও দেবে সেটা, এবং আপনার মনে হবে না এর এই পরিণতি কাম্য ছিল, এটুকুই বলবো। আহ, দারুণ দারুণ একটি কনসেপ্টের লেখা গল্প, এবং গল্পের বাঁধুনি চমৎকার। গল্পে কিছু বৈজ্ঞানিক ব্যাপার স্যাপারে বর্ণনা দেওয়া আছে, সেগুলো বেশ ভালো, প্রায় রিয়েলিস্টিক বলেই মনে হবে যে এরকম হলেও হতে পারে। তো সব মিলে দারুণ। এছাড়া বাকি গল্পগুলো দারুণ। গল্পগুলো আহ প্রত্যেকটাতে আমি যেটা বললাম একটা টুইস্ট রয়েছে, তো এই ধরনের ডার্ক গল্প যারা পড়তে ভালোবাসেন, আহ, বা টুইস্ট, গল্পের টুইস্ট, ছোট গল্প ফিচারই আছে শক ভ্যালু, সেটা যারা পেতে ভালোবাসে, সেই শক ভ্যালুটা যারা অ্যাপ্রিসিয়েট করতে ভালোবাসে, তাদের জন্য এই বইটা একটা সোনার খনি। কারণ প্রত্যেকটা গল্পে সেটা কম বেশি আছে, যেগুলো কম আছে সেগুলো নিয়ে অতটা বললাম না, যেগুলো বেশি আছে সেগুলো বললাম, কিছু অনারেবল মেনশনসও বললাম। আশা করি বইটিকে জাজ করতে আপনাদের সুবিধে হবে, একটা পূর্ণাঙ্গ রিভিউ দিতে পারলাম এই বইয়ে। তো সব মিলিয়ে এটি একটি অবশ্য সংগ্রহযোগ্য বই। এর আগের খণ্ডগুলো যদি আপনার না কিনে থাকে সেগুলো সংগ্রহ করতে পারেন ধাপে ধাপে। এই বইটি অন্তত অবশ্যই সংগ্রহযোগ্য, আপনারা প্লিজ কিনে পড়বেন যারা এই ধরনের গল্প ভালোবাসেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনারা ঠকবেন না। তো এই ছিল দুটো গল্প সংকলন নিয়ে আমার রিভিউ। একটু দীর্ঘায়িত হলো, কিছু করার নেই, কারণটা হচ্ছে যে এতগুলো গল্প নিয়ে তো বলতেই হতো, না হলে একটা বইয়ের পূর্ণাঙ্গ রিভিউ কি দেয়া যায় বলুন না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এনি কাইন্ড অফ কমেন্টস আর ওয়েলকাম ইন মাই কমেন্ট বক্স। আপনারা আমার ফেসবুক পেজেও আমাকে রিচ করতে পারেন, মেসেঞ্জারে লিখতে পারেন, আমি রিপ্লাই দিতে অবশ্যই তৎপর থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে, অ্যান্ড টেক ভেরি ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ। শুভরাত্রি, টাটা।